বিজেপি এবং তৃণমূল দুটো দলই আতঙ্ক তৈরি করেছে। মানুষ তো অনেক সময় বিকল্প সন্ধান করে। এসআইআর এর খারাপ জিনিস অনেক হয়েছে। মানুষ খানিকটা ভোট দেওয়ার তাগিদ অনুভব করেছে, যে একটা ভয় দেখিয়ে চমকিয়ে মানুষকে দাবে রাখার যে চেষ্টা। আমরা ৭৭ সালে ক্ষমতায় এসে প্রথম তো বেকার ভাতা আমরা চালু করেছি। তৃণমূল সম্পর্কে সবারই এক কথায় দলটা দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেসের জন্ম এবং তার লালন পালন সবটাই তো বিজেপির কোলে চেপে। নমস্কার। ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তীকে। বিপিন্দুবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ, যেটা জানতে আমরা চাইছি যে এবারের ভোটের পোলিং এর পার্সেন্টেজ যেভাবে বেড়েছে তা নিয়ে একটা পরিবর্তন নিয়ে আশাবাদী হয়েছে বিরোধীরা। এই নিয়ে আপনি কি বুঝছেন? ভোটের পার্সেন্টেজ বেড়েছে, হ্যাঁ, সামগ্রিকভাবে গোটা রাজ্যে, মানে ১৫২টা আসনের যা নির্বাচন হয়ে গেল, অনেকে বলছে এটা একটা রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। তা আমার কাছে একটা প্রশ্ন আছে এখনো, তো সংখ্যাগত পরিসংখ্যান সেইভাবে আমার কাছে নেই। ভোটার লিস্টটা তো ঝাড়াই বাছাইও হয়েছে। সমস্ত বুথে মৃত ভোটার, আনট্রেস ভোটার, লেফট ভোটার, এই ধরনের 10%, 12%, 15% লোকের নাম বাদ গেছে, যা দীর্ঘদিন বাদ দেওয়া যাচ্ছিল না। আমাদের রাজ্যের শাসক দল তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে মৃত ভোটারদের রক্ষা করেছিল, দ্বিজেন মুখোপাধ্যায়কে দিয়ে ভোট দেওয়া করিয়েছিল। তো সেই নামগুলো বাদ যাওয়াতে ভোটার তালিকাটা খানিকটা ভারমুক্ত হয়েছে বলবো আমি, এই এসআইআর এর ফলে। এসআইআর এর খারাপ জিনিস অনেক হয়েছে, যা আমাদের ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের অস্তিত্বের সামনে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছে। কিন্তু সেই আলোচনায় আমি যাব না। কিন্তু আমি বলবো যে ভোটার তালিকাটা খানিকটা পরিচ্ছন্ন হয়েছে, এবং যার ফলে গত নির্বাচনে 2024-এ যে বুথে 100 ভোটার ছিল, সেই বুথে ভোটারের সংখ্যা 80 হয়েছে। 100 ভোটার হচ্ছে ভোটার তালিকায়, তার মানে 80 ভোটার ছিল, 100 নাম ছিল। সেই 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, 80% হয়েছে। এবার 80 জনের মধ্যে 6%, 7% বাদ গেলে সেই পার্সেন্টেজটা যদি অঙ্ক কষে দেখা যায়, তাহলে 92, 93 এসব হচ্ছে। অতএব পার্সেন্টেজ না, সংখ্যা দিয়ে বিচার করতে হবে যে কত পরিসংখ্যার ভোট বেড়েছে। সে দিক থেকে খুব বেশি ভোট বাড়েনি। আর একটা বিষয় কাজ করেছে এবারকে, মানুষ খানিকটা ভোট দেওয়ার তাগিদ অনুভব করেছে, যে এসআইআর নিয়ে এত একটা আতঙ্ক তৈরি হয়েছিল গোটা রাজ্যে, এবং এই আতঙ্কটা তৈরি করেছিল অহেতুকভাবে রাজনৈতিক স্বার্থে বিজেপি এবং তৃণমূল দুটো দলই আতঙ্ক তৈরি করেছে। কেউ কেউ প্রচার করে যে আপনার নাম ভোটার তালিকায় আছে, আপনি ভোট না দিতে গেলে আপনার নামটা পরের বার আর ভোটার তালিকায় থাকবে না, যার ফলে অনেকে ছোটাছুটি করে এসে ভোট দিয়েছে। হ্যাঁ, সেই থেকে ভালো ভোট দিয়েছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। এই যে এসআইআর এর পরিপ্রেক্ষিতে তাগিদ, ভোট দেওয়ার তাগিদ, এছাড়াও কি আপনি মনে করেন এই যে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, আরজিকর কাণ্ড, এরকম যে বিষয়গুলো আছে রাজ্য রাজনীতিতে, সেগুলো কখনো তাগিদ মনে করেছে ভোটাররা এবারে ভোট দেওয়ার? সেটা ফলাফল প্রকাশ হলে বুঝে যাবে। কারণ আমাদের অতীতের থেকে তো মানুষ শেখে। বিভিন্ন সময়ে মানুষের অভিজ্ঞতা হচ্ছে, দুর্বিনীত শাসক দল, দুর্নীতিগ্রস্ত শাসক দল, তাকে শাসন ক্ষমতা থেকে অপসারিত করার জেদ তৈরি হয় মানুষের মধ্যে। হয়তো অনেক ক্ষেত্রে পরিবেশগত ভয়াবহতার কারণে তার বহিঃপ্রকাশ ঘটে না, কিন্তু সেই গোপন জেদ তার প্রকাশ ভোট বাক্সে পড়ে। অতীতে আমরা দেখেছি।
এটা এমন হয় যেটাকে হচ্ছে পরিবর্তনের ভোটের কথা বলা হচ্ছে। আবার এটাও হয় যে শাসক দলের প্রতি মানুষের সহানুভূতি আছে, মানুষ মনে করছে এই শাসক দল একটা স্থায়িত্ব দিয়েছে, এরা যদি চলে যায় বিরোধী দল যারা হচ্ছে ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই স্থায়িত্ব পাওয়া যাবে না, শাসক দলকে রক্ষা করার জন্য মানুষ ভোট দেয় দলের ওপর। দুটো জিনিসই থাকে। যেমন ধর যে 72 থেকে 77, 77 সালের পার্লামেন্ট নির্বাচন, পশ্চিমবাংলার 72-এর জালিয়াতির নির্বাচন খ্যাত। 77 সালের পার্লামেন্ট নির্বাচনের আগে বিরোধী দলের কোনো অস্তিত্ব পশ্চিমবাংলাতে হচ্ছে দেখা যেত না, দৃষ্টিগোচর ছিল না। সেই সময় হঠাৎ করে ঘোষিত নির্বাচনে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে নির্বাচনটা একতরফা হবে, কিন্তু সত্যিকারেরই একতরফা হলো। ইন্দিরা গান্ধীর স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিরোধীরা বিপুলভাবে জয়যুক্ত হবে। এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র মৌলিক অধিকারকে যেভাবে লঙ্ঘন করেছিল ভারতবর্ষের স্বাধীনতার পরে, তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ শুধু পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষ জুড়েই হয়েছে, তাই না? একে একে বলে যে দুর্বিনীত শাসক দলকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে মানুষের জেদের ভোট। 21 সালে আবার হচ্ছে 2006 বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে আমি নিজে প্রার্থী ছিলাম, সেই নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়েছিল, রেকর্ড পরিমাণ ভোট পড়েছিল। তদানীন্তন সময়ে মানে সবচেয়ে বেশি ভোট পড়েছিল। সবাই ভেবেছিল যে বুদ্ধবাবু সরকার চলে যাবে, কিন্তু দেখা গেল বুদ্ধবাবু সরকার তো গেলেনই না, উপরন্তু লেফট ফ্রন্ট গভর্নমেন্টের 34 বছরের শাসনে সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট এবং সবচেয়ে বেশি আসন জিতে বুদ্ধবাবু ক্ষমতায় প্রত্যাবর্তন করলেন। তাহলে সেই সম্ভাবনা কি এবারও আছে মনে করছেন? সেটা হচ্ছে প্রত্যাবর্তনের ভোট। এবারকে এইটা আমি বলতে পারবো না এই কারণে যে সাধারণভাবে এটা নিয়ে অনেক গবেষণার বিষয় থাকে। Call 9609604638 অথবা visit Bengal Ombuja City Center Durgapur. এত ভাতা দেওয়া হচ্ছে, রাজ্য সরকারে 100-র উপর প্রকল্প ঘোষণা করেছে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, সেগুলো কি কোনো এফেক্ট নেই তাহলে? না, আমি বলি যে সবকিছুরই এফেক্ট থাকে, হয় পজিটিভ নাহলে নেগেটিভ, উইদাউট এফেক্ট কোনো কিছুই হয় না। পজিটিভ এফেক্ট কোনো হ্যাঁ, এবারকে হচ্ছে যে পশ্চিমবাংলাতে আমি সাধারণভাবে 2011 পর থেকে যা দেখেছি, 2011-তে আমরা নির্বাচনে হেরেছি, তারপরে 2016-তে একটা সমস্যা হয়েছিল নির্বাচনে, আমরা জিতেছি, এখানে কংগ্রেসের ক্যান্ডিডেটকে জিতিয়েছিলাম 46,000 ভোটে। তারপরে 2021-এ আমরা হেরেছি, 2026-এর ভোট, মাঝখানে পার্লামেন্টের 19-24-এর ভোট গেছে। প্রত্যেকটা ভোটে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ্যের শাসন কার্য পরিচালনা করার দল হিসেবে কখনোই চিহ্নিত হয়নি। যে গণতান্ত্রিক ব্যবস্থার উপর নির্ভর করে উনি ক্ষমতায় এলেন, 2011-তে তো মারামারি করে ক্ষমতায় আসেননি, 2011-তে লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে মানুষ পরিত্যাগ করেছে, ওদেরকে গ্রহণ করেছে। উনি এসেই মানুষের যে ক্ষমতা ওকে ক্ষমতা জায়গাতে পৌঁছে দিল, ওর ক্ষমতাকে নিশ্চিত করার জন্য মানুষের সেই ক্ষমতাটাকে কেড়ে নিল। তার তার শুরু হচ্ছে স্কুল কমিটি নির্বাচন, ক্লাব নির্বাচন, সমবায় সমিতি নির্বাচন, কত নির্বাচন করতে দেয়, পঞ্চায়েতের নির্বাচন, পৌরসভার নির্বাচন। এবং এই যে একটা ভীতির বাতাবরণ, এক তো হচ্ছে তৃণমূলের লোকেরাও অস্বীকার করতে পারবে না যে একটা ভয় দেখিয়ে চমকিয়ে মানুষকে হচ্ছে দাবে রাখার যে চেষ্টা, এটা তৃণমূল চালিয়ে গেছে
এবং তার সাথে দুর্নীতির কথা তো বলার কোনো ব্যাপার না, অনেক দুর্নীতি, অনেক কথা, অনেক বিষয় সব মিলিয়ে মানুষের হচ্ছে ওর সম্পর্কে তিলে তিলে কিছু কিছু ঘৃণা তৈরি হচ্ছিল, কিন্তু তার প্রকাশ ঘটছিল না। আবার আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ তো অনেক সময় বিকল্প সন্ধান করে। মানুষ হচ্ছে 2011 পর থেকে বামপন্থীদের প্রতি তার ভরসা সে রাখতে পারছিল না। এটাও তো ঘটনা ছিল যে আমরা আক্রান্ত, রক্তাক্ত, বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করা হয়েছে। সেই মানুষ এখন আগে আমাদের যেভাবে দেখতো দেখতে পাচ্ছে না। সেসব নিয়ে মানুষের মধ্যে তো একটা হতাশা ছিল, স্বাভাবিকভাবে বিকল্প ছিল না। আবার বিকল্প হিসেবে ওই যাদের নিয়ে এলো, বামপন্থীদের সরিয়ে দিয়ে ও যাদের নিয়ে এলো বিজেপিকে, তারাও এই রাজ্যের মানুষের কাছে সাধারণ পছন্দের লোক নয়, সাধারণ পছন্দের গ্রহণযোগ্য লোক নয়। কারণ 500 বছর আগে থেকেই মানুষ, এই রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের পথ ওটা নয়, আমাদের পথটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পথ, সর্বধর্ম সমন্বয়ের পথ, সবাইকে নিয়ে চলার পথ। তাহলে নতুন করে এখন যদি এই আধুনিক যুগে দাঁড়িয়ে, যেখানে হচ্ছে চাঁদে মানুষ যায়, সেই সময় দাঁড়িয়ে যদি কেউ হচ্ছে মানে ধর্ম ধর্ম করে এসব করে, সেটা কি এই রাজ্যের মানুষ মেনে নেবে? তা- তাদের কাছে তাকেও গ্রহণযোগ্য নয়। এবং একটা হিংসাশ্রয়ী ধর্মান্ধতা, তার বিরুদ্ধেও মানুষের আশ্রয় জায়গা ছিল মমতা, সেই হিসেবে ছিল। কিন্তু এবারকার নির্বাচনের আগে থেকে এটা শুরু হয়েছে, বিশেষ করে এই আরজি করের ঘটনা, পরপর বেশ কয়েকটা ঘটনা, সব মিলিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা, বিশেষ করে শহরের মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত মানুষদের মধ্যে তৈরি হয়েছে। যা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেকআপ করা যায়নি, যা হচ্ছে ওই বেকার ভাতার নামে 1500 টাকা ডোল দিয়ে মেকআপ করা যায়। এখানে তো মানুষ বিকল্পের সন্ধান করছে, সেখানে বামপন্থীরা কেন বিকল্প হতে পারছে না, তাহলে প্রশ্ন আপনার কাছে। বামপন্থীরা বিকল্প হতে পারছে না নয়, বামপন্থীদের বিকল্প যে পথ, এই পথটাই সঠিক পথ ছিল। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে 34 বছর তো অনেকটা সময় আপনারা শাসন ক্ষমতায় ছিলেন, কি দিয়ে গেলেন? হ্যাঁ, আমরা বললাম, আমি বলি কথায় কথায়, যে একটা বিকলাঙ্গ শিশু আমরা পেয়েছিলাম, যার 73% লোকের ভাতের হাঁড়ি চাপত না প্রতিদিন। জ্যোতি বোস যেদিনকে বিধানসভা এই রাইটার্স বিল্ডিং এ পা রেখেছিল, হাহাকার, দুর্ভিক্ষ, কোথাও একটু বন্যা হলে, খরা হলে মানুষ খোল করতাল নিয়ে শহরে ভিক্ষে করতে বেরোতো। সেই রকম একটা শিশুকে আমরা 34 বছরের জোয়ান তৈরি করে দিয়েছি। আর সেই যৌবনই আজকে দাপিয়ে বেড়াচ্ছে। কেউ এটাতে নীল সাদা রং করছে, কেউ অন্য কোনো রং করছে, কিন্তু কেউ সেই যৌবনে রক্ত সঞ্চালিত করতে পারে। বোঝাতে পারলাম? হ্যাঁ, এই রাস্তা ধরেই হাঁটতে হবে। পশ্চিম বাংলাতে ভাতা তো আমরাই দিয়েছি। আমরা 77 সালে ক্ষমতায় এসে প্রথম তো বেকার ভাতা আমরা চালু করেছি, তারপরে বার্ধক্য ভাতা, তারপরে হচ্ছে যে ওই বিকলাঙ্গদের মানে আহ, প্রতিবন্ধীদের ভাতা, কন্যাশ্রী, কন্যাশ্রী নামটা উনি দিয়েছেন যাতে মেয়েরা স্কুলমুখী হয়, টিকে থাকে। তার জন্য আমরাই তো 8 থেকে 9-এ উঠে মেয়েটা যদি পড়াশোনা কন্টিনিউ করে, তাকে একটা সাইকেল দেওয়ার ব্যবস্থা করা আমরা দিয়েছি। সে ছবি আছে, বুদ্ধবাবু সাইকেল দিচ্ছে, কিন্তু আমরা ছবিটা বাথরুমের দরজাতে লাগাইনি। এটুকুই আমাদের ফারাক।
আমরাই দিয়েছি। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. সব মিলিয়ে এবারে আহ, যে বাম রাজনীতি তাতে শ্রমিক সংগঠনের এখানে দুর্গাপুরের ক্ষেত্রে শ্রমিক সংগঠন একটা ভূমিকা রাখে। তো এবারে কতটা ছাপ ফেলতে পারবে বলে মনে করছেন দুজন প্রার্থী? আমরা আশাবাদী, আমরা আশাবাদী। আমাদের হচ্ছে রক্তক্ষরণটা যে জায়গাতে গিয়ে পৌঁছেছিল, আমরা মনে করছি এবারকে শুধু রক্তক্ষরণ বন্ধ হওয়া নয়, আমরা রিকভারির দিকে হাঁটতে শুরু করব। এবং আমরা যদি রিকভারির দিকে হাঁটতে শুরু করবই, পশ্চিমবাংলার মানুষের মধ্যে বামপন্থা নিয়ে যে হচ্ছে উৎসাহহীনতা ছিল, তার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। বাম ভোট যে রামে যাচ্ছে সেই দিকে কি ঠেকাতে পারবেন? একদম বাজে কথা, এটা হচ্ছে একদম বাজে কথা। রাম বাম ভোট কারো বাপের নয়, ভোট কারো বাপের নয়। হ্যাঁ, রাজ্যে আরএসএস ক্ষমতা বাড়িয়েছে, তাদের তো অনেক এখন আরএসএস বাড়াতে পারে। 11 সালের ক্ষমতা যাওয়ার আমি 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 তোমাকে বলি, আরএসএস এর হচ্ছে তৎপরতা বৃদ্ধি নিশ্চিতভাবে গণতান্ত্রিক বাতাবরণের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব সমাজ জীবনে পড়বে তার। কিন্তু পশ্চিম বাংলাতে বিজেপি দলের যিনি জন্মদাতা, জনসংঘ পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই রাজ্য, সেই রাজ্যে বিজেপি তার 3%, 4%, 5% হচ্ছিল, পরবর্তীকালে সেটা 10-12% হয়েছিল। আমরা তো বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি বিজেপিকে হাত ধরে এই রাজ্যে নিয়ে এসেছেন। আজকে চিৎকার করলে কি করে হবে? কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম এবং তার লালন পালন সবটাই তো বিজেপির কোলে চেপে। তার আগে চিত্র যদি আমরা দেখি, ব্রিগেডে তো আমরা দেখেছি, আপনাদের সাথে সভা করতেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকে। কি হয়েছে তাতে? কি জন্য সভা করেছে? এই যে সমস্যাটা হচ্ছে এখানে, কারণ ছাড়া কোনো কার্য সম্পাদিত হয় না, বুঝেছো? আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে সংঘাত থাকে, সমন্বয় থাকে। তুমি যখন দেখছো যে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারগুলো সাসপেন্ডেড হয়ে যাচ্ছে, তুমি যখন দেখছো সংবাদপত্র ছাপার আগে কম্পোজ করে সরকারি আমলাদের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে নিতে হচ্ছে যে এই সংবাদ ছাপলে সরকারের কোনো অসুবিধা হবে কিনা, সেখানে চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেথা শির, রবীন্দ্রনাথের এই বিখ্যাত কবিতা, সেটাও কেটে দেওয়া হয়েছে, সাদা ছাপা হয়েছে। এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে তুমি কে সাম্প্রদায়িক কে অসাম্প্রদায়িকের থেকে বড় প্রশ্ন হচ্ছে এই কথা বলার গণতান্ত্রিক অধিকারটা আমার থাকবে কিনা, এটা বড় প্রশ্ন। আর সেই প্রশ্নে ঐক্যবদ্ধভাবে লড়াই হয়েছে। হ্যাঁ, সময়ের তাগিদ, সময়ের চাহিদা। আজকেও আজকেও আমরা বলি, আবার হচ্ছে যে যখন বাবরি মসজিদ ভাঙলো বিজেপি, জ্যোতি বসু, আমরা 356 ধারা প্রয়োগের সবচেয়ে বিরোধী। আমরা 356 ধারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে 1957 সালে কেরালাতে নাম্বুদিবাদের গভর্নমেন্ট ভেঙেছিল কংগ্রেস। কিন্তু আমরা কমরেড জ্যোতি বসু সেদিন নরসিংহ রাওকে বলেছিল যে আপনি 356 করে ইউপির গভর্নমেন্ট ভাঙুন, ওই 500 বছরের ধাঁচাটাকে রক্ষা করুন। আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় রচিত হতে যাচ্ছে, এটাকে আটকায়নি। কখনো আমরা কংগ্রেসকে সাপোর্ট করেছি, কখনো আমরা হচ্ছে কংগ্রেসের অনৈতিক, এই যে
রাজীব গান্ধীর বফর্স কেলেঙ্কারি নিয়ে, গলি গলি মে শোর হয় রাজীব গান্ধী চোর হয়, এই স্লোগান, এই আওয়াজ, তাতে বিজেপিও ছিল, বিশ্বনাথ প্রতাপ সিং এর জনতা পার্টিও ছিল, অন্য অন্য রাজনৈতিক দল ছিল, এনডি রামারাও ছিল, সবাই ছিল। গোটা ভারতবর্ষের সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে। তাই লড়াইয়ের এক একটা স্তরে লড়াইয়ের মূল বিবেচ্য বিষয়ের উপর নির্ভর করে কে কার হাত ধরছে আর কে কার হাত ধরছে না। কি মনে করছেন এবারে পরিবর্তন না প্রত্যাবর্তন, রাজ্যে কি হতে চলেছে? এটা আমি বলবো না মানে আমি বলবো এটা যে আমরা আশাবাদী। আমাদের আশার পেছনে যুক্তিসঙ্গত কারণ হচ্ছে এটা যে ইতিমধ্যে তৃণমূলের প্রকৃত বন্ধু বলবে না যে তৃণমূল পার্টি সম্পর্কে মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ কাজ করছে। তৃণমূল সম্পর্কে সবারই এক কথায়, দলটা দুর্নীতিগ্রস্ত, দলটা নীতিহীন, দলটার হাতে পশ্চিমবঙ্গ নিরাপদ নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, আজকে তৃণমূলের এই যে মৎস্যানয়, এটা পশ্চিমবাংলার মানুষ ধরতে পেরেছে। বিজেপি যেটা বারে বারে বলছিল, মানে বিজেপি এই আওয়াজে আরএসএস এর লোকেরা তুলেছিল যে বামপন্থীরা তৃণমূলকে আটকাতে পারবে না, ওদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই, মমতা ওদের মাজা ভেঙে দিয়েছে, তাই বামপন্থী ভোট রামে দাও, রাম এসে বাম ফেরার পথ সুগম করবে, এই তো বলছিল ওরা মানুষকে বিভ্রান্ত করার জন্য। রাম হচ্ছে যে, রাম নাম নিয়ে আমি বলবো না, অনেক মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে ঈশ্বর। আমি বলবো বিজেপি আজ অব্দি 14 সাল থেকে 26 সাল অনেক ইডি করেছে, সিবিআই করেছে, অনুসন্ধান করেছে, তদন্ত করেছে, জেলে পাঠিয়েছে, জেল থেকে বের করেছে, একটা কেসের ফয়সালা করতে পেরেছে? একটা কেসেও হচ্ছে নির্দিষ্ট অপরাধীকে চিহ্নিত করে শাস্তি দিতে পেরেছে? দেয়নি। 100 দিনের কাজের টাকা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকা, এই প্রকল্প আমরা তৈরি করেছি। আমাদের যন্ত্রণাটা এখানে, এই যে 100 দিনের প্রকল্প, গরিব মানুষের বাড়ি, এই দুর্গাপুরে আমরা করে দেখিয়েছি, সোনারতরীতে, প্রান্তিকাতে, ফ্ল্যাট বাড়ি বস্তির লোকেদের জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে যে এই প্রকল্পগুলোকে হাতে কলমে বাস্তবায়িত করেছি। কেউ আমাদের দিকে আঙুল তুলেছে? কেউ তো আঙুল তোলেনি। সেই টাকা যারা মারলো তাদের তুমি ধরলে না, টাকা দেওয়া বন্ধ করলে, এটা কি কথা? এবং প্রত্যেকটি বিষয়ে এটা আজকে, আগে আমরা বলতাম সেটিং, আগে আমরা বলতাম বিজেপি বিজেমূল, তা নিয়ে লোকে আমাদেরকে অনেক ক্রিটিসাইজ করেছে, অনেক সমালোচনা করেছে, অনেক বিজ্ঞ লোকেরা বিজেপি আর তৃণমূলকে একই পংক্তিতে দাঁড় করানোর জন্য আমাদের অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। আমরা কিছু বলিনি, কিন্তু আজকে সবাই বলছে যে একটা সেটিং কাজ করছে। সেটিং রাজনীতি নিয়ে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবার একজন ব্যবসায়ীকে এখানে দিয়েছিল তাদের টিকিট, তার নাম হচ্ছে কবি দত্ত। এই কবি দত্ত প্রসঙ্গে বলা হতো যে সিপিএম এর খুব কাছের ছেলে ছিল কবি দত্ত। আপনি আপনারও অনেক কাছের, কি বলবেন? সিপিএম এর কাছের ছেলে কে ছিল না? তুমি তো অনেকদিন ধরে ছোট থেকে দুর্গাপুরে বড় হয়েছো, 2002-এ যখন আমি কর্পোরেশন নির্বাচনে 19 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট হলাম, তখন আমার সাথে সাথেই ছিলে সারাদিন, আমাকে সাহায্য করেছো নির্বাচনে জেতার জন্য। হ্যাঁ, সেদিনকে যে ছেলেরা আমার সাথে ঘুরেছিল তার তো একটা বড় অংশই আজকে আমাদের সাথে নেই। আছে কি? নেই। মানুষ একটা সময় কেউ কাছে থাকে, আবার মানুষ একটা সময় দূরে চলে যায়। কাছে আর দূরে নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, বুঝলে? এক। 2 নম্বর হচ্ছে কবি দত্ত
আমরা তাকে একজন এন্টারপ্রেনার হিসেবে চিনতাম। ওর টিভির ব্যবসা ছিল, টিভির ব্যবসা ট্যাবসা করতো। একজন উদ্যোগী হচ্ছে ব্যবসায়ী হিসেবে, ফার্স্ট জেনারেশনের বিজনেসম্যান হিসেবে চিনতাম। এবং ওর মধ্যে যে উদ্যোগ, এরকম উদ্যোগ নিয়ে যারাই আমাদের কাছে এসেছে তারা সবাই সাহায্য পেয়েছে, সহযোগিতা পেয়েছে। এরকম অনেক মানুষ আছে যারা, কবি দত্ত রাজনীতি করতো না, কিন্তু অনেক মানুষ আছে, হ্যাঁ, একেবারে পাকা কংগ্রেসি পরিবারের ছেলে, আমাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে রাস্তায় নেমে আমাদের বিরোধিতা করেছে। তারাও আমাদের হচ্ছে সাহায্য সহযোগিতা পেয়েছে। এটাই তো স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিক তো কিছু নেই। তো কি আছে অস্বাভাবিক তো? যেটা সব মিলিয়ে বিপিনবাবু বলছেন যে রাজনীতিতে পরিবর্তনটাই কিন্তু এটা বাস্তব বা একটা বিষয়, সেটা মেনে নিতে হবে। পাশাপাশি রাজ্য রাজনীতিতে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেটা কিন্তু সময় বলে দেবে। কারণ 2006 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় বিপুল ভোটে কিন্তু বামফ্রন্ট ফিরে এসেছিল, ভোটের পোলিং মানে যে পার্সেন্টেজ সেটা বাড়ার পরেও। তো এটা তো সময়েরই ব্যাপার। এখন আপনার রেজাল্ট বোঝা যাবে যে কি হতে চলেছে এই রাজ্য রাজনীতির ভোটের ফলাফল। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।